আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের লাইভ প্রোগ্রামে। আজ আমরা আলোচনা করব উৎপাদনমুখী কারখানায় এইচআর ও আই ডিপার্টমেন্টের মাঝে কার্যকর সমন্বয় এবং সম্পৃক্ততা নিয়ে। আজ আমার সাথে যুক্ত আছেন এইচআর অ্যান্ড ওডি প্রফেশনাল মোহাম্মদ মিনারুল আকবর স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জাকির কেমন আছেন? আছি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আলহামদুলিল্লাহ আছেন আমিও স্যার? ভালো আছি। আমিও ভালো আছি। ধন্যবাদ জাকির। ওকে স্যার। তো আপনাকে আমার সাথে লাইভে পেয়ে খুবই আনন্দিত। আজ স্যার আমাদের দর্শকের উদ্দেশ্যে আমরা জানিয়ে দিয়েছি আজকে আমাদের লাইভের আলোচ্য বিষয় উৎপাদনশীলতা বৃদ্ধিতে এইচআর ও আই ডিপার্টমেন্টের যে কার্যকর ভূমিকা এই সম্পর্কে আলোচনা করব। আপনার তো স্যার দীর্ঘ অভিজ্ঞতা এইচআর এবং ওডির প্রফেশনে। তো আজকে স্যার আমরা আজকের আপনার অভিজ্ঞতার আলোকে আমরা জানবো এই দুই ডিপার্টমেন্টের সমন্বয়ে একটা উৎপাদনমুখী কারখানার উৎপাদনশীলতাকে আরো কিভাবে বৃদ্ধি করা যায়, সামনে নিয়ে যাওয়া যায়। তো স্যার, এইচআর সাধারণত কোনো ফ্যাক্টরিতে এইচআর এবং আই এর সমন্বয়ের ভূমিকা সম্পর্কে যদি স্যার আমাদেরকে একটু আলোকপাত করতেন। জাকির, আপনার প্রশ্নটার জন্য অত্যন্ত ধন্যবাদ। এটি একটি সমসাময়িক প্রশ্ন। এখানে দুইটি বিভাগ, একটি বিভাগ এইচআর, একটি বিভাগ আই। এই দুটি বিভাগই যে কোনো উৎপাদনশীল প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য এবং দুইটি বলা যায় যে ইউনিভার্সাল ডিপার্টমেন্ট। এইচআর সব প্রতিষ্ঠানেই লাগে, আই স্পেশালি হয়তো কর্পোরেট অফিসে না লাগলেও দেখা যাবে কোনো সময় এটি উৎপাদন শিল্পের জন্য অত্যন্ত জরুরি। আই ছাড়া চালানো যাবে, কিন্তু আই হলে পরে এটির ইফেক্টিভনেসটা বৃদ্ধি পাবে। যাই হোক, যে আপনার যে প্রশ্ন যে কিভাবে এই দুইটি বিভাগের সমন্বয়ের মাধ্যমে আমরা প্রতিষ্ঠানের অগ্রগতিকে আরো নিশ্চিত করতে পারি, এখানে যে আপনি যে প্রশ্নটি করেছেন এই প্রশ্নের আলোকে আমাদের আলোচনাটা শুধুমাত্র যে আজকে 10-15-20 মিনিটের ভিতরে সীমাবদ্ধ থাকতে হবে তা এটা আমি মনে করি না, কারণ এটি যে বিষয়টা প্রশ্ন করেছেন এটি কয়েকটি পর্বেও হতে পারে। যাই হোক, আমি ধরে নিচ্ছি আজকের এটি প্রথম পর্ব। তো এক্ষেত্রে আমার প্রথম যে কথাটি থাকবে, আমরা যেহেতু এটি পর্ব ওয়াইজ আমরা করব, তাই প্রথম পর্বে আমি শুরুর দিক থেকে যদি আলোচনাটা করি, ধাপে ধাপে আমরা ভিতরে যখন ঢুকবো তখন নিটিগ্রিটি স্মল অনেক ইস্যু থাকবে, সেই ইস্যুগুলোকে আরো ভালোভাবে আমরা এক্সপ্লেন করতে পারবো। তবে প্রথম অবস্থায়ও যে নিটিগ্রিটির ছোট ইস্যুগুলো থাকবে না তা না। এইচআর ডিপার্টমেন্ট সাধারণত যে ডকুমেন্টারি কাজগুলো করে থাকুক, এইচআর ডিপার্টমেন্ট সাইকোলজিক্যাল কাজটা, তাদের সব কাজের পিছনে ব্যাক এন্ডে সাইকোলজিক্যাল ব্যাপারটা তাদের মাথায় থাকে। পাশাপাশি আই ডিপার্টমেন্ট যখন এই কাজটাতে যায় তখন তারা লজিক রিজনিং ইন্ডাস্ট্রিয়াল কনসেপ্টে, নামটাই তো তাই ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং আইপিই, সুতরাং ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউতে যায়, ওই জন্য তারা তত্ত্ব সূত্র এগুলোর মারফতেই যায়। যাই হোক, মূল কথায় আসি। আমি শুরুতেই বলে নিচ্ছি যে আমরা ধরে নিতে পারি উৎপাদনমুখী শিল্প অনেক আছে, অটোমোবাইল ইন্ডাস্ট্রি আছে, সিমেন্ট ম্যানুফ্যাকচারিং আছে, তো বাংলাদেশ দ্যাট ইজ স্কিন, দ্যাট ইজ চামড়া শিল্প আছে, বিভিন্ন শিল্প আছে। তো আমরা
যেহেতু আমাদের সচরাচর আমাদের রপ্তানি আয়ের অধিকাংশটাই গার্মেন্টস বা টেক্সটাইল থেকে আসে, টেক্সটাইলের না গার্মেন্টস থেকেই আসে। টেক্সটাইল হলো ব্যাক এন্ডের প্রসেস, টেক্সটাইল সাপোর্ট দেয় বলেই গার্মেন্টসটা শিপমেন্ট হয়। তাই আমি গার্মেন্টসের আলোকেই আলোচনাটা যদি করি তাহলে আর যেহেতু গার্মেন্টস প্রতিষ্ঠানের সংখ্যা বেশি, তাই এখানে উপকৃত হবে অনেক বেশি। এখানে আই ডিপার্টমেন্টের অনেকে এই বিষয়টি শুনবেন, পাশাপাশি এইচআর বিভাগের অনেকে শুনবেন। সুতরাং এই জিনিসগুলো তারা যখন হৃদয়ঙ্গম করতে পারবেন তখন এটির রেজাল্ট ভালো আসবে। যাই হোক, আমাদের রেজাল্ট ভালো আসবে বলতে আমি এখানে বোঝাচ্ছি যে আমাদের যে আলোচনা, এই আলোচনা যে সময়টা যাচ্ছে, যারা এটা দেখছে তাদের যে সময়টা যাচ্ছে, এটার ইফেক্টিভনেসটা ভালো হবে। যাই হোক, আই ডিপার্টমেন্ট বলি বা এইচআর ডিপার্টমেন্ট বলি, আমি শুরু করছি রিক্রুটমেন্ট, দ্যাট ইজ ফার্স্ট প্রসেস, দ্যাট ইজ সিলেকশন প্রসেস থেকে শুরু করছি। এই সিলেকশন প্রসেসেও আই ডিপার্টমেন্টের যে নিয়োজিত থাকবে এক বা একাধিক, এইচআর এর যে এক বা একাধিক লোক নিয়োজিত থাকবে, দুইজনই জীব, দুইজনই প্রাণী, দুইজনেরই মন আছে। এটি আমাদের মাথায় রাখতে হবে। কারণ আমি যে কাজই করি, আমার মন থেকে যখন আমরা কাজ করব তখন এ কাজের রেজাল্টটি ভালো আসবে। সুতরাং এই মন আমি ধরে নিব যে আমরা মন থেকেই কাজ করছি। এইটা ধরে নেওয়ার পিছনে রিজন একটাই, আমি আলোচনার বিভিন্ন সময়ে যে বলবো যদি এই জায়গাটায় এই জিনিসটা না হয় তাহলে কি হতো। কারণ স্বাভাবিকভাবে যখন যে সিলেকশন প্রসেস শুরু হয়, জাস্ট এইচআর এর কথা যদি বলি, হয়তো দেখা গেল মাসের প্রথম দিকে প্ল্যানিং অনুযায়ী কোনো প্রতিষ্ঠানে হয়তো 80 জন তাদের অপারেটর দরকার। সেটা বিভিন্ন কারণে হতে পারে, লোক চলে যাওয়ার কারণে হতে পারে, ম্যাটারনিটিতে যাওয়ার কারণে হতে পারে, সব বিভিন্ন কারণে লোক তাদের লাগবে। প্রোডাকশন টার্গেট বা বায়ার যেটা দিয়েছে, শিপমেন্ট ডেট তাড়াতাড়ি এসেছে, সব বিভিন্ন কারণেই লাগতেই পারে। এখন এই 80 জন লোক তো একদিনে হবে না, এটাই কয়েকদিনে নিতে হয়। কারণ 80 জন লোক একদিনে নিতে হলে আসলে সেই মাপের এবং তত পরিমাণ জনবল এখানে নিয়োগ করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। কারণ 80 জনকে যদি পারফেক্টলি আমি দেখতে চাই তাহলে আমার প্রতিষ্ঠানটা অনেক বড় এবং অনেক বড় এইচআর টিম এবং অনেক বড় আই টিমটা থাকতে হবে, যাতে অনেকগুলো ব্যক্তি সমন্বয় করা হয়। যাই হোক, এই প্রসঙ্গটা বাদ দিয়ে যে প্রসেসগুলোতে এই সিলেকশনের যে প্রসেসগুলোতে লুফলস থাকে, গ্যাপ থাকে, সেই গ্যাপটা নিয়ে আমরা আলোচনায় আসি। প্রথমে লোকগুলো নেওয়ার পরে এইচআর এর কাজ তো করছেই। আমাদের আলোচনার বিষয় আই এবং এইচআর এর এই সমন্বয়টা যে জায়গাটায়। আচ্ছা, যাই হোক, এখন একটু যোগ করে দিই স্যার। অনেক সময় দেখা যায় যে প্র্যাকটিক্যালি যেটা স্যার আমরা অনেক সময় আমি নিজেও দেখেছি স্যার, যে রিকোয়ারমেন্ট অনুযায়ী ম্যান পাওয়ার অনেক সময় এইচআর দিতে চান, এটা একটা অভিযোগ থাকে প্রোডাকশন থেকে কিংবা আই থেকে। এটাকেও স্যার একটু সাথে করেন। আচ্ছা, তাহলে আপনার আলোচনার পরিপ্রেক্ষিতে আমাকে একটু আবার তাহলে ব্যাকে যেতে হচ্ছে। সাধারণভাবে আমি যেহেতু গার্মেন্টস ইন্ডাস্ট্রিকে এখানে আলোচনার বিষয়বস্তু হিসেবে নিয়েছি, গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে ম্যান পাওয়ার প্ল্যানিং বলে একটা বিষয় থাকে। সাধারণত ম্যান পাওয়ার প্ল্যানিং হয়ে থাকে মার্কেটিং ডিপার্টমেন্ট যখন অর্ডারটা নেয়, অর্ডারটা নেওয়ার সময় প্ল্যানিং ডিপার্টমেন্টের কাছে তারা তাদের কোয়ান্টিটি, কি পরিমাণ শিপমেন্ট ডেট এবং কতদিনের মধ্যে দিতে হবে, কি ধরনের প্রোডাক্ট, এগুলো আলোচনা করে থাকে। আর প্ল্যানিং ডিপার্টমেন্ট সেটাই আই ডিপার্টমেন্টের সমন্বয়ে এবং উৎপাদনের যার সেই যে প্রোডাক্টটা, সে প্রোডাক্টটা যে জায়গাটায় উৎপন্ন হবে। কারণ একটি প্রতিষ্ঠানে বিভিন্ন লাইন, গার্মেন্টসের বিভিন্ন লাইন, বিভিন্ন বিষয় এক্সপার্টাইজ থাকে।
তো এই ক্ষেত্রে যে লাইনে এটি তারা ফিট করবে সে লাইনের লোকদের সাথে, যে হেড আছে ডিপার্টমেন্টাল হেডের সাথে আলোচনা সাপেক্ষে তারা একটা প্ল্যানিং ডিপার্টমেন্টকে জমা দিলে প্ল্যানিং ডিপার্টমেন্ট সেই হিসেবে প্ল্যান করে। এখন এক্ষেত্রে এটা তো গেল প্ল্যানিং এর কথা, কিন্তু সাধারণভাবে যখন ফ্যাক্টরি সেট করা হয়, যত লাইন সেট করা হয়, তত লাইনের এগেনস্টে একটি প্রোডাক্টকে ধরে নেওয়া হয় যে আমি এই প্রোডাক্টটি করব এবং এই প্রোডাক্টটি আমার আউটপুট এত দরকার, আমার এভারেজ এফিসিয়েন্সি এত দরকার, এই অনুপাতে আমার কি পরিমাণে লোক লাগবে, কোন কোন ডিপার্টমেন্টে কি পরিমাণে লোক লাগবে, এটি একটি বেঞ্চমার্ক মেট্রিক্স আকারে তারা তৈরি করে রাখে, সেটাকে বাজেট বলা হয়। আর এখানে আরেকটি বিষয় থাকে, সেটা হলো বুলেটিন। কারণ প্রতিষ্ঠান আমি তৈরি করলাম, প্রতিষ্ঠান তৈরি করার পরে যে শুধুমাত্র একটি প্রোডাক্ট তৈরি করছি তা তো না, হয়তো গার্মেন্টস তৈরি করছি, গার্মেন্টসের ভিতরে টি শার্ট থাকতে পারে, পোলো শার্ট থাকতে পারে, আবার ওদিকে যদি ওভেনে যাই শার্ট থাকতে পারে, প্যান্ট থাকতে পারে, ক্যাজুয়াল প্যান্ট থাকতে পারে, ড্রেস প্যান্ট থাকতে পারে, ড্রেস শার্ট থাকতে পারে, এসব বিভিন্ন প্রোডাক্ট। সুতরাং বুলেটিনটা হলো সেই বিষয় যে ওই লাইনে এই প্রোডাক্টটা চালু করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়ার বেসিসে এই লাইনে এই পরিমাণে লোক দরকার। এখন এই যে লোকটা দরকার, এই লোকটা আই ডিপার্টমেন্ট তাদের এইচআর যেমন ডাটাবেজ আছে, এইচআর ডাটাবেজে লেখা থাকে যে অপারেটর, সেক্ষেত্রে সর্বোচ্চ তাদের গ্রেড লেখা থাকে যে 2-3টি গ্রেড আছে, তাই সেই গ্রেডে কোন গ্রেডে কতজন অপারেটর এটাই এইচআর এর কাছে থাকে। আর স্বাভাবিকভাবে যখন সিলেকশন প্রসেস হয়, ইন্টারভিউ প্রসেসে আই ডিপার্টমেন্ট তাদের কাছে তারা ইন্টারভিউ নিয়ে কতজন লোক নিচ্ছে, কোন অপারেশনে কতজন লোক তারা নিচ্ছে, যাকে নিচ্ছে রহিমকে নেওয়া হলো, রহিম যে শুধু একটি অপারেশনের জন্য নেওয়া হচ্ছে তা কিন্তু না। জাকির, আপনি কেউ অসংখ্য ধন্যবাদ এই প্রসঙ্গটি প্রথমে আপনি বলার জন্যে, যে এটাতেই অনেক কিছু চলে আসবে যেটি সামনের দিনগুলোতে হয়তো আসতো কিন্তু এখনই চলে এসেছে। যাই হোক, একটি অপারেটর যে শুধুমাত্র একটি প্রসেসে কাজ পারে তা না, সে কিন্তু তার প্রাইমারি স্কিল, সেকেন্ডারি স্কিল, টার্সিয়ারি স্কিল, কেউ আবার মাল্টি স্কিল অনেক কাজ পায়। নাও আই ডিপার্টমেন্টের কাছে স্কিল ইনভেন্টরি বলে একটি ডাটাবেস থাকে। খুব ভালো প্রতিষ্ঠানগুলোতে তারা এটাকে সফটওয়্যারে মেনটেন করে, আবার অনেকে এক্সেলে মেনটেন করে। এক্সেলে মেনটেন যখন করতে গেলে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি বা মাল্টি স্কিল এই ডাটাটা তারা যেভাবে রাখে, কোনো সময় এজন্যে এই ডাটাটা নিয়ে কাজ করতে যথেষ্ট অভিজ্ঞ লোক না হলে পরে সঠিক ক্যালকুলেশন আসে না, মানে ডাটাটা ম্যানেজমেন্ট করতে অনেক সীমাবদ্ধতা থেকে যায়। এটা বলতে পারেন হিউম্যান লিমিটেশন থাকে, কারণ সবাই যে এক্সেলে পাওয়ার কোয়ারি, এক্সেলে বিভিন্ন কোয়ারি, এক্সেলের অ্যাডভান্স টুল নিয়ে কাজ করে অভ্যস্ত তা না। তো যাই হোক, এখন রহিমকে নেওয়া হলো, রহিম এই প্রসেস কাজ পারে, অন্যান্য প্রসেসে কাজ পারে। ধরে নিলাম যে প্রোডাক্টের জন্য আমার লোক নেওয়া হবে সে প্রোডাক্টে রহিমের দক্ষতা আছে। এখন বিবেচ্য বিষয় হলো যে এইচআর বিভাগ লোক দিবে না, লোক লাগবে, লোক দিবে না। এক্ষেত্রে স্বাভাবিকভাবে এই এইচআর এর দায়িত্ব হলো বাজেট, যখন প্রোডাকশন বা উৎপাদনের সমস্ত মাল, ম্যাটেরিয়াল এবং সমস্ত কিছু যা আছে তা দিয়ে প্রতিষ্ঠানটি ভালোভাবে আগামী কয় মাস ঠিকভাবে রান করতে পারবে, ঠিক সে সময়টাই এইচআর এর দায়িত্ব হলো এইচআর সবসময় বাজেট ওয়াইজ এবং অপারেশন ওয়াইজ এই জায়গাগুলোতে লোক সবসময় স্ট্যান্ডার্ড ফিল আপ করে রাখবে। যে স্ট্যান্ডার্ড দেওয়া হয়, সাধারণত স্ট্যান্ডার্ড যখন ডিটারমাইন করা হয়, স্ট্যান্ডার্ড ডিটারমাইনের ক্ষেত্রে কিছুটা অ্যাবসেন্টিজম, মাইগ্রেশন বা কিছু কন্টিনিউয়াসের জন্য কিছু বাফারিং রেখেই বুলেটিনটা তৈরি করা হয়। এইচআর এর ফোকাস থাকে হলো বাজেট যাতে অতিক্রম না করে।
আর আইর ফোকাস থাকে বুলেটিন, তারা একটি টি শার্ট এসেছে বা পোলো শার্ট এসেছে, সেটি করার জন্য তার বুলেটিনে এই পরিমাণে লোক দরকার। এখন সে এই পরিমাণে লোক চাচ্ছে, কিন্তু ডাটা দিয়ে দেখা গেল যে ওই সময়ে অন্য লাইনে 4 জন অপারেটর এই লাইনের যে প্রসেসটি দরকার সে প্রসেসটি করতে পারে। ওই লাইন থেকে এই লাইনে শিফট করে দিলে 4 জন আর দিতে হয় না। স্বাভাবিকভাবে এইচআর এই জায়গাটায় এই জিনিসটি যেমন দেখে, আইরও দেখে না, আইও এই জিনিসটা দেখে না বলবো না, গদবাঁধা কথা হয়ে যাবে। তো আই এবং এইচআর বোথ দ্য ডিপার্টমেন্ট তারা এটাকে চেক করে নেবে যে আমার অন্যান্য লাইনেও কি আছে, তার পরিপ্রেক্ষিতে আমার ওভারঅল, ছোট উদাহরণ দিয়ে বলি, 6টি লাইনে 4টি প্রোডাক্ট চলছে, তাহলে সেই হিসেবে এই 6টি লাইনে 6টি বুলেটিন থাকবে। সেই বুলেটিনে অপারেশন ওয়াইজ যোগফল থাকবে, যোগফল থেকে তখন আর এই বুলেটিনগুলোর যে যোগফল আর সেই হিসাবে এইচআরের যে মানুষের যোগফল, এই যোগফল থেকে এই মানুষগুলোর অপারেশনের যে দক্ষতা, সে দক্ষতা অনুযায়ী তখন যোগ বিয়োগ করে দেখা যাবে যে তাতে ব্যালান্সিং হচ্ছে কি হচ্ছে না। যদি দেখা যায় যে না, অপারেশন ওয়াইজ ব্যালান্সিং এ এক্সেস লোক আছে, 4 জন এক্সেস আছে বা 6 জন এক্সেস আছে, সেই ক্ষেত্রে এইচআর এটা বলবে যে এটা দেওয়া যাবে না, কারণ আগেই বাজেটে অ্যাবসেন্টিজমের এগেনস্টে একটি বাফার দিয়ে দেওয়া থাকে। সুতরাং যে কথাটা আগে বলছিলাম যে স্বাভাবিকভাবে যদি পিক টাইমে যে সময় সমস্ত কিছু ঠিক আছে এবং উৎপাদন ঠিকভাবে চলবে, এই এরকম অবস্থায় এইচআর সবসময় বাজেট ফিল আপ রাখবে, আর আই নজর রাখবে বুলেটিনটা যাতে ঠিক থাকে। এই বুলেটিনে কিছু এদিক সেদিক হতে পারে, আবার এই বুলেটিনটা তৈরি করার পরেও প্রতিদিন সকালবেলায় অ্যাবসেন্টিজমের উপর ভিত্তি করে লাইন লেআউটটাকে একটু রিশাফল করতে হয়, বিভিন্ন জনকে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে প্লাগ এন্ড প্লে বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে করতে হয়। এটি করতে যেও হয়তো দেখা যায় যে 2-1 শর্ট পড়তেও পারে, আবার কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে এই যে বুলেটিন, সে বুলেটিন অনুযায়ী কাজ করতে যে কোনো জায়গায় হয়তো একটি মেশিন বাড়িয়ে দিলে এর প্রোডাক্টিভিটিটা বেশ ভালো হয়। সেক্ষেত্রে আই ডিপার্টমেন্ট আলোচনা সাপেক্ষে ডিপার্টমেন্টের হেডের সাথে এবং অপারেশন হেডের সাথে বা প্ল্যান্ট হেড কোনো জায়গায় থাকে তাদের সাথে আলোচনা সাপেক্ষে সেই মেশিনটা বাড়িয়ে দিয়ে এটাকে ওই নির্দিষ্ট টাইমের মধ্যে অ্যাচিভ করার চেষ্টা করে। তো যখনই মেশিন বা কোনো কিছু ম্যানপাওয়ার বাড়ানো হয়, সাধারণত ইফিসিয়েন্সিতে এটা হিট করে, কিন্তু যেহেতু কাস্টমার এই জায়গায় কাস্টমার ডিমান্ডটা মিট করতে হবে, সেই ক্ষেত্রে এই জায়গাগুলোতে কিছুটা টলারেন্স সবাই সাধারণত দিয়ে থাকে। থিওরিটিক্যালি এটা দিলে ইফিসিয়েন্সিতে ইফেক্ট করে, কিন্তু ইফিসিয়েন্সির আগে বিবেচ্য বিষয় যে আমার যে কাস্টমার, সে কাস্টমারের আমার রিকোয়ারমেন্ট মিট করাটা। যাই হোক, সুতরাং এইচআর লোক দিবে না, এইচআর যদি লোক না দেয় তখন আই যদি এইচআর লোক দিবে না, এটা সকালবেলার কাজ না, এটা আগের দিন বা তারও আগের দিনের কাজ। এইচআর এর সাথে নেগোসিয়েশন করে ঠিক করে নেওয়া যে আমার এতদিন লাগবে, কারণ এই মাসে কতজন অপারেটর লাগবে, কতজন ম্যাটারনিটিতে যাচ্ছে, ম্যাটারনিটি থেকে ফিরে আসতেছে কতজন, ম্যাটারনিটি থেকে ফিরে আসলে সাথে সাথে তো লাইনে বসে সেম ইফিসিয়েন্সি আসবে না। এই যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলো নিয়েও একটু আলোচনার বিষয় আছে, যেটা হয়তো আজকের এটাতে এখন আলোচনা করতে গেলে তাহলে ব্যাকের আলোচনাটাই অনেক বেশি হয়ে যাবে। যাই হোক, সেটা নিয়ে আমরা প্রয়োজনে অন্য একটা এপিসোড করব, শুধুমাত্র ম্যান পাওয়ার প্ল্যানিং। এটাকে আমরা এখানে ক্লোজ করতে পারি এভাবে যে এই সংক্রান্ত দর কষাকষি পূর্ব পরিকল্পনা অনুযায়ী করতে হবে। ওই যে দেখা যাচ্ছে আজকে সকালে এসে বাজেটটা যেটা হয়েছে, বাজেট হওয়ার পরে বুলেটিন যখন এই জিনিসটা হচ্ছে, তখনই এই দর কষাকষি বলেন বা এই অ্যাকচুয়ালি নেগোসিয়েশন ডিসকাশন এই জিনিসটা বলেন, তারপরে প্রোডাকশনের একটা আছে পিপি মিটিং, তো এই জায়গাগুলোতেই এটা ডিটারমাইন হয়ে থাকবে। সুতরাং যাতে ওই সময়ে আমাদের এটা নিয়ে দ্বন্দ্ব করার কোনো অবকাশ না থাকে। যাই হোক, এখন আমরা তাহলে মোটামুটি আপনার প্রশ্নের উত্তর কি আপনি পেয়েছেন? হ্যাঁ স্যার, না, তাহলে আমরা এখন অ্যাডভান্স হচ্ছি যে
সেই অপারেটরকে এইচআর ডকুমেন্টেশন ওয়াইজ রেডি করে এইচআর যে উৎপাদন লাইনে যাচ্ছে সে উৎপাদন লাইনে এইচআর আইর কাছে সে উৎপাদন লাইনে হ্যান্ড ওভার করছে। এক্ষেত্রে বিবেচ্য বিষয়, এই ক্ষেত্রেও প্রত্যেকটা ক্ষেত্রেই কতগুলো বিবেচ্য বিষয় থাকবে। আমাদের যেহেতু এটা কোনো শর্ট ডিসকাশন না, ওই জন্য ডিটেলে একটু বলে নিতেই হয় যে যদি যে লাইন আছে সে লাইনে কম অভিজ্ঞতা সম্পন্ন আইএ মেম্বার থাকে, তাহলে অবশ্যই আগে আই হেড আগের দিন বা তার আগের দিন তাকে কি ধরনের সমস্যা আসতে পারে, কিভাবে সেটা সমাধান করতে হবে, এই বিষয়গুলো সম্পর্কে ওরিয়েন্ট করে দিবে, এটা ধরে নিতে হবে। ঠিক যেভাবে আপনি বললেন যে ওই দর কষাকষি বা ওই নেগোসিয়েশনটা ম্যান পাওয়ার প্ল্যানিং এর এটা আগে করে নিতে হবে, ঠিক তেমনি এই প্রিপারেশনটাও আগে করে নিতে হবে। তো আমরা আলোচনার সুবিধার্থে ধরে নিচ্ছি যে যে জায়গায় এইচআর এই অপারেটর গুলোকে হয়তো সে লাইনে 6 জন অপারেটর দিয়েছে টেস্টের জন্য, তো আইকে এটাকে যখন বুঝিয়ে দিচ্ছে, এক্ষেত্রে একটি বিশেষ লিমিটেশন অলমোস্ট 75% প্রতিষ্ঠানে হয়ে থাকে। সেটি হলো আমার বর্তমানে দরকার হয়তো কলার জয়েন, কোনো কথা বলি কলার জয়েন অপারেটর দরকার, আমার ওই লাইনে যেটা চলছে আমার কলার জয়েন অপারেটর, আমি এই কলার জয়েনটাই তাদের টেস্ট করিয়ে দেখলাম যে ইফিসিয়েন্সি অনেক এটা, কিন্তু এই লাইনে তো পরবর্তীতে অন্য প্রোডাক্টও চলতে পারে, সে প্রোডাক্টের ম্যাটেরিয়াল, ইভেন ফেব্রিক ম্যাটেরিয়াল বলেন বা অন্যান্য ম্যাটেরিয়াল বলেন, সে ম্যাটেরিয়ালও ডিফারেন্ট হতে পারে। আমার আই ডিপার্টমেন্টের ক্ষেত্রে যে লিমিটেশনটা, যখন একটি উৎপাদনশীল যেটি কন্টিনিউ লাইন চলছে প্রোডাকশন, সে জায়গায় যদি তারা এই সিলেকশন প্রসেসটা করে, এই সিলেকশন প্রসেসে শুধুমাত্র এই জায়গাটা তারা চেক করছে বা হয়তো শুধুমাত্র এই গার্মেন্টসটার উপরে চেক করছে, কিন্তু পরবর্তীতে এটাতে যখন অন্য প্রোডাক্ট আসবে সেটার জন্য তারা স্কিলে কিন্তু ক্যাপচার করতে পারছে না। কিন্তু যদি ধরে নেই যে এই প্রতিষ্ঠানে একটি তার আগে বলে নিই, এই জায়গায় যে যখন টেস্ট করবে, টেস্ট করার জন্যে সাফিসিয়েন্ট র ম্যাটেরিয়াল না থাকলে টেস্টটা ইনকমপ্লিট হবে এবং এটার জন্য প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদীভাবে ভুগবে। প্রতিবার ওয়েজ প্রতি মাসে যে অ্যাসেসমেন্ট সেটাতে ভুগবে, তারপরে ওয়েজ রিভিশনের সময়, এই সময়গুলোতে প্রতিষ্ঠান সাফার করবে অ্যাকুরেট ডাটা বা অ্যাকুরেসির জন্য। যাই হোক, প্রতিষ্ঠানে যদি ট্রেনিং সেন্টার থাকে এবং ট্রেনিং সেন্টারে যদি সাফিসিয়েন্ট ইনপুট থাকে, তাহলে একটি অপারেটরকে, রহিমকে নেওয়ার সময় প্রথমে জিজ্ঞেস করা হলো তুমি কি কি পারো, আমি এটা পারি, ওটা পারি, ওটা পারি, ওটা পারি, সে বলার সময় হয়তো অনেক বললো। তাহলে যেহেতু আপনার কাছে সেই পরিমাণ র ম্যাটেরিয়ালও রয়েছে ধরে নিচ্ছি, তাহলে আপনি টেস্ট করতে যেয়ে দেখলেন যে সে 6টা বলেছে, 6টার মধ্যে 3টা হয়তো সে তাকে দিয়ে চলবে না, তার ইফিসিয়েন্সি সেক্ষেত্রে বিলো 20, যেটাতে আমাদের প্রতিষ্ঠান রান করবে না। তাহলে ট্রেনিং সেন্টারে সাফিসিয়েন্ট র মেটেরিয়াল আছে, আপনি তাহলে এখন তাকে টেস্ট করে আপনি তার প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি এই স্কিলগুলো কোন অপারেশনে কত পার্সেন্ট ইফিসিয়েন্সিতে, সেগুলো কিন্তু আপনি রেকর্ড করে রাখতে পারছেন। কিন্তু মেন লাইনে যদি তাকে আপনি অপারেশন করেন, এক হলো ওই লাইনের প্রতিদিনের যে প্রোডাকশনটা আছে সে প্রোডাকশনটা মিট করতে হবে। প্রোডাকশনটা মিট করতে যেয়ে তাড়াহুড়োতে তার অ্যাকচুয়াল অ্যাসেসমেন্টটা প্রভাবিত হয় নেগেটিভলি, মানে পারফেক্ট অ্যাসেসমেন্টটা সম্পন্ন হয় না, যার দরুন ডাটাও থাকে না বলে সে শুধুমাত্র কলার জয়েন অপারেটর হিসেবেই তার নামটি হয়ে থাকে। পরবর্তীতে তার অন্য স্কিলগুলো, এক প্রতিষ্ঠান এই স্কিল থেকে যে লেভারেজ নেওয়া, স্কিলকে ক্যাপচার করা, স্কিলটা ইউটিলাইজ করা, এটা যেমন করতে পারে না প্রতিষ্ঠান, এক্ষেত্রে লসের সম্মুখীন হচ্ছে। দ্বিতীয়ত, মানে পরের মাসে যদি সেই আইটেমটা আসে, সেই আইটেমটা তখন একে বাদ দিয়েই সেই বুলেটিনটা করতে হচ্ছে। ঠিক একইভাবে আবার
কি হচ্ছে যে এই রহিম দীর্ঘদিন এটা ছাড়া অন্য যে বটম হেমও সে পারে, এই বটম হেমের অপারেশনটার আস্তে আস্তে তার ইফিসিয়েন্সিটা ডাউন হতে থাকে, কারণ কাজ করে না। কারণ একটি কথা আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো যার জন্যে সে যখন সেটা দীর্ঘদিন প্র্যাকটিস করতে পারছে না, সে সেই জায়গাটায় ইফিসিয়েন্সি ডাউন হয়ে যাচ্ছে। পরবর্তীতে যখন তাকে দেওয়া হচ্ছে, তখন তার ইফিসিয়েন্সিটা ক্রাইটেরিয়া মিট না করাতে আবার সে সেখান থেকে রিটার্ন করলো, বললে আরো হয়তো 4 মাস সে সেটার থেকে দূরে থাকলো। তাহলে তার স্কিলটা ড্রেনেজ হচ্ছে, প্রতিষ্ঠান লিভারেজ করতে পারছে না। আবার যদি ধরেন, আমি একটু ডিটেইলি আলোচনা করছি, রহিমকে কোনোভাবে আইডেন্টিফাই করা গেল সে 3টি প্রসেসে মোটামুটি যে ওই প্রতিষ্ঠানের যে বেঞ্চমার্ক, সে বেঞ্চমার্ক অনুযায়ী তার কোনোটাতে 1% বা 2% বেশি আছে, কোনোটা সমপর্যায়ে আছে। কিন্তু এই রহিমকে শুধুমাত্র যদি এই কাজেই লাগানো হয়, অন্য কাজগুলো দীর্ঘদিন যাবৎ যদি সেই কাজগুলোতে করতে দেওয়া না হয়, তাহলে তার স্কিলে যখন ডাউন হয়ে আসবে, তখন প্রতিষ্ঠান এটা থেকে লিভারেজ নিতে পারবে না। কিন্তু ব্যক্তি রহিম তার প্রতি বছর ইনক্রিমেন্ট কিন্তু একটা সরকারি ইনক্রিমেন্ট দিতেই হয়, তার উপরেও কোনো কোনো প্রতিষ্ঠানে একটি নির্দিষ্ট মেট্রিক্স অনুযায়ী একটা 1% টু 5-7%, এটা ক্ষেত্র বিশেষে কম বেশি হয়, এই জায়গাটা ডিটারমাইন করা যায় না। কিন্তু ব্যক্তি রহিম তার দিন শেষে টাকা বৃদ্ধি দরকার ব্যক্তি হিসেবে। তখন তার যে বছর শেষে ইনক্রিমেন্টটা আসতেছে, সেই ইনক্রিমেন্টটা যখন সে আসলো, ট্রান্সপারেন্ট ওয়েতে সে জিজ্ঞেস করবে, না আমার তো আর একটু টাকা বাড়ার দরকার ছিল, কারণ আমি এই প্রসেস পারি, কিন্তু এই প্রসেসের কথা তো এই জায়গায় লেখা হয়নি। তখন আই ডিপার্টমেন্ট বা এইচআর ডিপার্টমেন্ট যদি উত্তর দেয় যে তুমি তো ওই প্রসেস করোনি, এখন এই জায়গায় রহিম করেনি, এটা কি রহিমের দোষ? রহিমকে দেওয়া হয়নি, রহিম করেনি। এটা আবার যদি প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলি, ওই অর্ডার ছিল না, তাই এটা হয়েছে। সুতরাং এক্ষেত্রে এসে কেউ না কেউ ভিক্টিমাইজ হচ্ছে এবং তা থেকে ক্ষোভের একটা জন্ম নিতে পারে। কারণ যে বেতনটা বাড়ছে, বেতন শুধু এইটুক বেতন বাড়া না, এর সাথে এর ওভারটাইমটা যেহেতু ডবল, বেসিকের ডবল, সুতরাং প্রতি ঘন্টায় তার যে আর্নিংসটা, এই আর্নিংসটা সম্পর্কযুক্ত বলে এই আর্নিংসের তারতম্যের কারণে তার গিভেন্স তৈরি হবে, এটাই স্বাভাবিক। সুতরাং যে কোনো বৃহত্তর স্বার্থে আই ডিপার্টমেন্ট এবং এইচআর ডিপার্টমেন্টের যে স্পেশালি ফ্লোর লেভেলে থাকবে এক রিক্রুটমেন্ট টিম বা সিলেকশন টিম, এটা তো আলাদা, তারা সাধারণত সেন্ট্রালি কাজ করে। আবার প্রত্যেকটি ফ্লোর লেভেলে যে এইচআর থাকে, সেও কিন্তু কিছুদিন যাওয়ার পরে কে কোন প্রসেসর অপারেটর আইর পাশাপাশি সেও মোটামুটি একটু জানে। সুতরাং এক্ষেত্রে তারও যথেষ্ট ভূমিকা থাকে আই ডিপার্টমেন্টের যে ছেলেটা আছে তার সাথে সমন্বয় সাধন করা এবং প্রতি মুহূর্তে তারা একজন আরেকজনের পরিপূরক হিসেবে কাজ করা। যাই হোক, আমরা এই কথাটা আমরা মেন লাইন থেকে অন্য লাইনে গেলাম, কিন্তু আমরা প্রোডাক্টিভ কথাগুলোই বলেছি। এক্ষেত্রে এখন সেক্ষেত্রে তার স্কিলকে সে জায়গায় ডিটারমাইন করা হলো। স্কিল ডিটারমাইন করার যে চার্ট আছে, সে চার্টে এটি প্লেস করা হলো। প্লেস করার পরে এখান থেকে ফর্মুলা ওয়াইজ একটি রেটিং চলে আসবে, এ বি সি। কোনো জায়গায় এবার ডিফারেন্টও থাকতে পারে, এটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভ্যারি করে তাদের মেকানিজমের উপরে, তো মোটামুটি কম বেশি একই রকম হয়। এর উপর ভিত্তি করে একটি টাকার রেঞ্জ আসে। তো তখন তার আর কিছু গুণাবলী বা কোনো কিছু থাকার পরিপ্রেক্ষিতে এই জায়গায় সামান্য একটু এদিক সেদিক হতে পারে এই অনুযায়ী। কারণ প্রত্যেকটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ট, আমি যদি ঢাকা শহরকে বিবেচনায় নেই, সেক্ষেত্রে
কল্যাণপুর একটা জোন থাকতে পারে, রামপুরা একটা ইন্ডাস্ট্রিয়াল জোন থাকতে পারে, গাজীপুর একটা ইন্ডাস্ট্রিয়াল জোন থাকতে পারে, সাভার একটা ইন্ডাস্ট্রিয়াল জোন থাকতে পারে, আশুলিয়া একটা ইন্ডাস্ট্রিয়াল জোন থাকতে পারে। জোন টু জোন এই রেঞ্জটা আবার কিন্তু ভ্যারি করে। আপনি টঙ্গী জোনে যদি বসে থাকেন, আবার আপনি নারায়ণগঞ্জ জোন হিসেবে যদি চিন্তা করেন, তখন আপনার এই যে মেট্রিক্সটা, সে মেট্রিক্সটা কাভার করবে না। সুতরাং মেট্রিক্সটা তৈরি হইতে হবে ওই জোন ওয়াইজ, ওই রেঞ্জটা। সরি, তো যেটা বলছিলাম, সুতরাং এক্ষেত্রে আই ডিপার্টমেন্ট অবশ্যই ইন্ডাস্ট্রিয়াল সার্ভে বলে একটা জিনিস আছে, যে আশেপাশের যে ইন্ডাস্ট্রি আছে তাদের সাথে সার্ভে করে সবসময় এই জিনিসটি একটু পারফেকশন নিয়ে আসতে হয়, নিয়ে এসে সেটা অ্যাপ্রুভ করে রাখতে হয়। সেটার একটি কপি, এই যে চারটি, একটি কপি এই চারেও সংরক্ষিত থাকে। এভাবে সে যখন চলে আসলে পরে এই চার সে টাকাটা তার ধরে যে তোমার বেতন এত টাকা হবে, তখন সে এখন নেগোসিয়েশনের ব্যাপার থাকে। এখন নেগোসিয়েশনে কোনোভাবে যদি দেখা যায় যে সে রাজি হচ্ছে না বা সে বেশি চাচ্ছে, তখন এইচআর তার বেশি কি পরিমাণ বেশি চাচ্ছে সে জিনিসটা এইচআর ডিটারমাইন করে দেখে, আইর সাথে আবার কথা বলে দেখে যুক্তিসঙ্গত হবে কিনা। এক্ষেত্রে এই মেট্রিক্সেও অ্যাডভান্স প্রতিষ্ঠানগুলো কি করে, যে এর সাথে অন্যান্য অপারেশনের কি কি থাকলে পরে এর যোগফল হিসেবে কত পর্যন্ত দেওয়া যায় সেটি করা থাকে, আর বেসিক হিসেবে সাধারণত একটি করা থাকে। সুতরাং এক্ষেত্রে যখন আপনার অন্যান্য প্যারামিটার গুলার এগেনস্টেও কি কি দেওয়া যেতে পারে সেটার যোগফলও যখন মিট না করে, তখন ডিপার্টমেন্ট টু ডিপার্টমেন্ট হেড কথা বলতে হয়। কথা বলে এটা ডিপার্টমেন্ট হেড, এখানে আই সে এক্সিকিউটিভ বা এইচআর এর রিক্রুটমেন্ট যে এক্সিকিউটিভ, তাদের লেভেলে এই সমস্ত এক্সেপশনাল কেসগুলো ডিল করা উচিত না। কারণ কোন অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে আমি 1 টাকা বেশি দিচ্ছি মেট্রিক্স থেকে, এই পয়েন্টটাও নোট ডাউন করে রাখতে হয়। এবং আমার অভিজ্ঞতায় আমি দেখেছি যে এই সময়ে যদি ওইটা লিখে নিয়ে অপারেটরের সাইন নিয়ে নেওয়া হয়, সেক্ষেত্রে এটার ফলাফল অত্যন্ত ভালো আসে। কারণ সাধারণত ভালো খারাপ নিয়ে মানুষ থাকে। সাধারণত যখন এ অপারেটর কোনো একটা প্রসেসে 75% ইফিসিয়েন্সি ইন্টারভিউর সময় শো করেছে, পরবর্তীতে দেখা গেছে লাইনে যে 2-3 দিন পরে সে 61%-এর উপর সে করতে পারছে না, কিন্তু বেতন কিন্তু আপনি নির্ধারণ করেছেন 75%-এর উপরে, 75% ধরে কিন্তু আপনি ঠিক করেছেন, কিন্তু সে যদি 61% ইফিসিয়েন্সি দেয়, সুতরাং একটা বটল নেকও যেমন তৈরি হবে, তেমনি প্রতিষ্ঠানের একটা টাকা ড্রেনেজ হচ্ছে। সুতরাং আপনি স্কিল লেভারেজ করতে পারছেন না। তখনই অপারেটরকে ডেকে আপনি ওয়েলফেয়ার কথা বলে শুধুমাত্র লাভ হবে না, তাকে হয়তো আই টিম দ্বারা কথা বলতে হবে, পার্সোনাল ফাইল নিয়ে এসেও দেখাতে হবে যে তুমি তো এত পিস বলে দিয়েছো। সুতরাং এই জায়গায় যতক্ষণ ভালোভাবে কাউন্সেলিং তখনই করা সম্ভব হবে যখন সেই জিনিসটি লিখিতভাবে থাকবে এবং সে নিজেও সেই জায়গাটায় স্যালারি ফিক্সেশন ফর্মের পিছনে হলেও তার যখন একটি সাইন থাকবে, সুতরাং সেক্ষেত্রে তার বলার তার নেগোসিয়েশন পয়েন্টে সে তার ভুলটি বুঝতে পারবে। যদিও এক্ষেত্রে যেহেতু গার্মেন্টস বলছি এটি একটি শ্রমঘন শিল্প, এই জায়গায় অনেক মানুষ মিলে কাজ করে। কোনো প্রতিষ্ঠান পুরাতন হতে পারে, কোনো প্রতিষ্ঠান নতুন হতে পারে। নতুন প্রতিষ্ঠানে এক্ষেত্রে অন্যান্য চ্যালেঞ্জ থাকলেও এই চ্যালেঞ্জটা কম, কিন্তু পুরাতন প্রতিষ্ঠান হলে কিছু অপারেটর বিপদগামী হয়ে যাওয়াতে তারা যখন বেশি করবে, তাদের দিক থেকে একটা চাপ থাকার কারণে ইচ্ছা করে বেশি করতে পারে না, এরকম একটি ব্যাপারে রয়ে যায়। এটিও আলোচনার আমাদের একটি বিষয় হবে সামনের দিনগুলোতে। জি স্যার, আপনি কিছু বলছেন? হ্যাঁ, আমরা এইরকম ছোট ছোট বিষয়গুলো ধরে একটাকে পূর্ণাঙ্গ একটা আলোচনা করতে পারি সামনের সেশনগুলোতে। হ্যাঁ স্যার, অ্যাকচুয়ালি যে বিষয়টা, যে আলোচনার যে এই যে আমরা সিরিজ শুরু করেছি, এই জায়গায় বিভিন্ন সেপারেট কেসগুলো আসবে। এই কেসগুলো আমরা যদি নোট ডাউন করে রাখি, আমরা সামনের দিনগুলোতে এই পয়েন্টগুলোতে আলোচনা করলে আলোচনাটা
মোর ইফেক্টিভ হবে এবং সেই জায়গাটা কিভাবে আমরা ট্রাবল শুটিং করতে পারি, ডিফারেন্ট আইডিয়াও এই জায়গায় চলে আসতে পারে। আর সবসময় আমাদের লক্ষ্য থাকবে আমরা সবসময় ওপেন থাকবো আলোচনার ক্ষেত্রে ওপেন থাকলে ডিফারেন্স অফ ওপিনিয়ন থাকবে, সে জায়গা থেকে ইনোভেশন চলে আসবে। সুতরাং আমরা এই জায়গায় রিজিড মাইন্ডসেট না নিয়ে আমরা গ্রোথ মাইন্ডসেট নিয়েও সামনের দিনগুলো আমাদের আলোচনা কন্টিনিউ করব। তো ওকে স্যার, একটু যদি এখানে ক্লোজিং করতে চাই, যে ওই যে যেটা বললেন যে একজন অপারেটরের শুধু কলার জয়েন্ট এবং বটল বা হেম করা কিংবা আদার্স একটা প্রসেস সে জানে, এই ক্ষেত্রে স্যার তাহলে আমরা কি কোন জায়গাটায় তাহলে আমরা সিদ্ধান্তে আসতে পারি যে ওই অপারেটরকে আসলে আমরা কোন বেঞ্চমার্কে নিব, মানে কিভাবে সে কি একটা প্রসেসই থাকবে না মাল্টি স্কেল অপারেটর হিসাবে? ফার্স্ট অফ অল এই জায়গায় এটিও একটি দীর্ঘ আলোচনার বিষয়, তবে আজকের আলোচনায় আপনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমি শর্ট উত্তরে এখানে দিয়ে দিচ্ছি। এটি একটি স্ট্র্যাটেজি। ফার্স্ট অফ অল যেসব লাইনে কাজ হয় বা যেসব প্রতিষ্ঠানে কাজ হয় সেসব প্রতিষ্ঠানে কোন কোন অপারেশনকে ক্রিটিক্যাল, কোনটা মেজর, কোনটা নর্মাল, এভাবে ক্যাটাগরাইজ করা থাকে। সেই হিসেবে ওয়েটেজ দেওয়া হয়, যে ওয়েটেজগুলোর পরিপ্রেক্ষিতেই একটা টাকার ফিগার আসে। এটি একটি ব্যাপার। দ্বিতীয়ত ব্যাপার হলো যে আপনি আপনার লোক মাল্টি স্কিল নেবেন না আপনি স্পেশালিস্ট একটি অপারেশনের জন্য নেবেন। স্বাভাবিকভাবে কথা প্রসঙ্গে মাল্টি স্কিল নিব। আচ্ছা, যদি মাল্টি স্কিল নেন তাহলে টোটাল ফ্লোর যদি মাল্টি স্কিলে ভরে যায় তাহলে টোটাল ফ্লোরের যে কস্ট আসবে সে কস্ট তো আপনি প্রোডাকশন করে পারবেন না। কারণ প্রত্যেকটা লাইনে যদি ধরে নিই 60 মেশিনের একটি লাইন, সেক্ষেত্রে এ ক্যাটাগরির কতজন, বি ক্যাটাগরির কতজন, সি ক্যাটাগরির কতজন, ডি ক্যাটাগরির কতজন, এভাবে একটি স্ট্যান্ডার্ড সেট যদি না করা থাকে তাহলে আপনি দেখা যাবে যে আপনার ফ্লোর এ ক্যাটাগরির লোকে হয়তো 55% ক্যাটাগরির লোক, কিন্তু আপনার ফ্লোরের ইফিসিয়েন্সি, ফ্লোরের প্রোডাকশন এটি অত্যন্ত কম, যা দিয়ে আপনার খরচ আপনি মিট করতে পারবেন না দিন শেষে। সুতরাং আপনাকে সব সময় এই বিষয়গুলো আই ডিপার্টমেন্ট এবং এইচআর ডিপার্টমেন্টের সমন্বয় এই জন্যে পরিপূরকভাবে সব সময় ইন্টিগ্রেটেড একটা অবস্থায় থাকতে হয়। তা না হলে, কারণ যারা উৎপাদনের কাজে আছে তাদের এত সবকিছু কিন্তু দেখার সময় হয়ে ওঠে না যতক্ষণ পর্যন্ত না আই বা এইচআর জয়েন্টলি এটাকে পয়েন্ট আউট করে না দেয়। এটা পয়েন্ট আউট করলেও এই জিনিসগুলোর ব্যালেন্সিং কোনোটা কিন্তু একদিনে করা যায়, কোনোটা 7 দিন লাগে, কোনোটা আবার একটি সিরিজ দ্যাট ইজ কয়েক মাস যাবত আস্তে আস্তে ব্যালেন্সিং করতে হয়। কারণ সমঘন ইন্ডাস্ট্রি, এই জায়গায় হুট করে কোনো কিছু মানুষ নিয়ে বা অপারেটর নিয়ে করলে এটা একটা নেগেটিভ ভাইব যদি চলে আসে, কারণ একই জিনিসের ইন্টারপ্রিটেশন এক একজন এক একভাবে করবে। আপনি হয়তো এই লাইন থেকে একে অন্য একটি ফ্লোরে, নিচের ফ্লোরে নিয়ে যাচ্ছেন, কিন্তু এই ফ্লোরে হয়তো তার ওয়াইফ বা তার হাজবেন্ড আছে, সে হয়তো তার কোনো ডিসকমফোর্টের কারণে সেটাকে অন্যভাবে টুইস্ট করে অন্যরকম একটা সিচুয়েশন তৈরি করতে পারে। এগুলো হলো এই শিল্পের অনেক মানে সাইকোলজিক্যাল কমপ্লেক্সিটি। যাই হোক, আপনার যে প্রশ্নের উত্তর, সে প্রশ্নের উত্তরটা ক এবং খ দুটি পয়েন্ট। এক, আপনি কোন স্ট্র্যাটেজি ফলো করবেন, মাল্টি স্কিল আপনি লোক নেবেন সেটি দরকার, না আপনি স্পেশালাইজ দরকার ওই অপারেশনের জন্য, এটি একটি। দ্বিতীয় হলো যে আপনার অবশ্যই ওই লাইন ওয়াইজ এ বি সি ডি এর একটি পার্সেন্টেজ থাকে। সাধারণত এতে 10 to 12%, বি সিতে একটু বেশি, আবার ডিতে একটু কম। এটি একটি বেল কার্ভের মতো, যখন পার্সেন্টেজে ফালাবেন এটাকে বলা হয় বেল কার্ভ, যে এইভাবে একটা কার্ভ তৈরি হয়। আপনার যে সবচেয়ে বেশি খুব স্কিল সেটা হলো হয়তো 12 to 15%, তারপরে বি হয়তো 35%, সি হয়তো 35%, বাদ বাকি হয়তো ডি। সুতরাং আপনার কোন জায়গাটায় আপনি নিবেন। আবার এও হতে পারে
যে এ আপনি যে জায়গাটায় সিলেক্ট হলো সে জায়গাটায় এখন লোক আছে, তাই বলে আপনি লোকটাকে বিদায় করে দিবেন। কিন্তু আপনি এইচআর এর ডাটাতে আপনার রয়ে গেছে যে সে রিজাইন সাবমিট করেছে 2 মাস পরে, সে বা অন্য একজন চলে যাচ্ছে, সেই গ্যাপটা 2 মাস পরে ফিল আপ করতে হবে। তাহলে আপনি এ লোক নাও পেতে পারেন, এ লোককে নিয়ে অন্য লাইনে ভ্যালু এডিশনের কাজে আপনি লাগাতে হবে, যাতে ওই সময় আপনি এটাকে ফিড আপ করতে পারেন। বা এমনও হতে পারে ম্যাটারনিটি বেনিফিটে চলে যাবে হয়তো 5 দিন পরে, কিন্তু ডাটাবেজে আজকে তো প্রেজেন্ট আছে, এটা শো হচ্ছে বলে আপনি লোক নিচ্ছেন না, সেক্ষেত্রে 5 দিন পরে এই লোক যে এই একই স্কিলের লোক যে আপনি পাবেন তাও তো না। সুতরাং মাল্টিপল ফ্যাক্টরগুলো এইচআর ডিপার্টমেন্টের হেড এবং আই ডিপার্টমেন্টের হেড যদি যখন সমন্বয়ের মাধ্যমে একটি টেবিলে ভালো মতো আলোচনা করে, সবসময় ফোনের আলোচনাতে হয় না, সবসময় ফোনের আলোচনাতে যুক্তিতর্ক দিয়ে হয় না, বাস্তবতাকে বুঝতে হলে অনেক সময় অন্তত প্রতিদিন না হলেও সপ্তাহে 2 দিন আই এবং এইচআর হেডকে একই টেবিলে বসে আলোচনা করতে হয়, সাথে তার টিমের একজন একজন করে প্রতিনিধি যারা অ্যাকচুয়ালি ফিল্ডে কাজ করে তাদের এনগেজমেন্টটাও দরকার। এই এনগেজমেন্টটা না হলে পরে এই প্রতিষ্ঠান দুটির মধ্যে ভুল বোঝাবুঝির পরিমাণ বাড়তে থাকে, সে গ্যাপটা বাড়তে থাকে, যাতে প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী ভাবে ক্ষতিগ্রস্ত হয়। ধন্যবাদ জাকির সাহেব। Okay. মোটামুটি হয়তো আপনার প্রশ্নগুলোর উত্তর আমি দিতে স্যার, পেরেছি, কারণ হ্যাঁ আরো অনেক আমরা কিছু একটু আছে সামনের দিনগুলোতে হয়তো আমরা কভার করতে পারবো বলে আশাবাদী। হ্যাঁ ইনশাল্লাহ স্যার। স্যার আমরা একটু শেষের দিকে চলে এসেছি, তো আমরা এতক্ষণ যে আলোচনাগুলো করেছি স্যার, এইখান থেকে আমরা যেটা বুঝলাম যে এইচআর এবং আইর আসলে একে অপরের সাথে সমন্বয়টা খুবই জরুরি। তার মানে হলো যে এইচআর আসলে শুধু যে আমরা ম্যান পাওয়ার নিয়োগ করব, হায়ারিং ফায়ারিং এর মধ্যে না, উৎপাদনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত থাকতে হবে এইচআর কেও। তো এই দুইয়ের স্যার আমরা শেষে চলে আসছি এখন, তো আমরা আরেকটু শুনতে চাই একটু সংক্ষেপে যে এই দুই ডিপার্টমেন্টের তাহলে স্যার একসাথে কাজ করতে গিয়ে কৌশলগত দিকগুলো সম্পর্কে যদি একটু বলতেন, যে কি হওয়া উচিত আসলে ডেভেলপমেন্ট গতানুগতিক ধারা থেকে বের হয়ে আরো কোন কোন জায়গাগুলোতে এই ডেভেলপমেন্ট করার স্কোপ আছে এই দুই ডিপার্টমেন্টের একসাথে। আচ্ছা, আমি এখানে স্কোপ বা ডেভেলপমেন্ট এটা কখনো কোনো শেষ নেই, কিন্তু আমি যেহেতু সময় শেষ আমি খুব শর্টে আলোচনা করছি। একটি প্রতিষ্ঠানের সমস্ত ডিপার্টমেন্ট যদি 15-16টা ডিপার্টমেন্ট থাকে, তারা সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হয়। আপনি জাপানের মতো অনেকগুলো দ্বীপ আছে, কিন্তু একটি দ্বীপ থেকে আরেকটি দ্বীপে যদি ব্রিজ না থাকে তাহলে দ্বীপগুলো সব খণ্ড খণ্ড দ্বীপ। সুতরাং এইচআর ডিপার্টমেন্ট এবং আই ডিপার্টমেন্টের ভিতরে ব্রিজিং থাকতে হবে। একটি কথা এই ক্ষেত্রে বলি, এইচআর ডিপার্টমেন্ট এবং আই ডিপার্টমেন্ট প্রতি 3 মাস পর পর এইচআর ডিপার্টমেন্টের ফ্লোর লেভেল মেম্বার, আই ডিপার্টমেন্টের ফ্লোর লেভেল মেম্বাররা তারা একটি মিটিংয়ে বসতে হবে। মিটিংয়ে বসে সে জায়গায় আই ডিপার্টমেন্টের হেড এবং এইচআর ডিপার্টমেন্টের হেড মিটিংটা কন্ডাক্ট করবে। এই মিটিং কন্ডাক্ট করতে ফ্লোর লেভেলে তারা কি ধরনের সমস্যার সম্মুখীন হয় সেই সমস্যাগুলোও এখানে আসবে, তাহলেই এটাকে সিঙ্ক্রোনাইজিং করা যাবে। কারণ আমরা আই এক্সিকিউটিভ নিয়ে কথা বলেছি এবং সিলেকশন বা রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ নিয়ে কথা বলেছি, এই জায়গায় ওয়েলফেয়ার তাদের যে একটি বিশেষ রোল আছে কাউন্সিলিং করা, এই জিনিসটা টোটালটাই বাদ পড়ে গেছে। তো ওই মিটিংটাতে যদি এই ধরনের মিটিং না হয় তাহলে এখানে কখনোই আপনার পারফেকশন আসবে না। পারফেকশনের শেষ নেই, কিন্তু কে কতখানি কাছাকাছি যেতে পারবে, কাছাকাছি থাকতে পারবে, এটার উপর নির্ভর করবে। সুতরাং ওই একটি মিটিং অত্যন্ত জরুরি দরকার, যেখানে কারো মুখ চাপা দিয়ে রাখা যাবে না, সবাইকে বলতে দিতে হবে যাতে ফিল্ড লেভেলের সমস্যাগুলো আসুক। এটা মিটিং আকারে আসার আগে 7 দিন আগে প্রয়োজনে তোমাদের কার কি সমস্যা আছে লিখিতভাবে দাও, প্রয়োজনে নাম না লিখলা, তাহলে
সেই পয়েন্টগুলো নিয়ে প্রিপারেশন নিয়ে ডিপার্টমেন্টাল হেডরা শর্ট মিটিংটাই ইফেক্টিভ মিটিং করতে পারে। একটা মিটিং 5 ঘন্টা হলেও ইফেক্টিভ হবে তার কোনো গ্যারান্টি নাই, কিন্তু এই পয়েন্টগুলো যদি আগে আমরা নেই, আগে প্রিপারেশন নিয়ে নেই এবং সেই পয়েন্টগুলো অ্যাড্রেস করি, এবং সেই পয়েন্টগুলো অ্যাড্রেস যখন আপনি করতে যাবেন, আপনি যত ডিপার্টমেন্টাল হেড হন, ফ্লোরের ওই সিচুয়েশনে আপনি যে সময়ে কাজ করে, এখন ডিপার্টমেন্টের হেড দিন বদল হচ্ছে, বর্তমানে মানুষের অ্যাটিটিউড চেঞ্জ হচ্ছে, বর্তমানে মেশিন মেকানিজম চেঞ্জ হয়েছে, মেশিনের আরপিএম চেঞ্জ হয়েছে, অনেক ব্যাপার থাকে বর্তমান প্রেক্ষাপটেও কোন কোন জায়গাটায়। ওই জন্য প্রশ্ন প্রথমে আপনি সেই মিটিংয়ে বলে নিতে পারেন যে আমরা মেইন প্রশ্নের উত্তর দিচ্ছি, এর বাইরেও প্রশ্ন থাকতে পারে, সেগুলো আমাদের আলোচনাকে যাতে বিঘ্নিত না করে আগে এগুলোর অ্যাড্রেস করার পরে তোমাদের যে প্রশ্নগুলো থাকবে তোমরা নোট ডাউন করতে থাকো, যাতে সেগুলো আমরা আলোচনার শেষে কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে আমরা এটা দিতে পারি। এভাবে 3 মাসে অন্তত, এটি বাধ্যতামূলক 3 মাসে, এটা তাও অনেক হয়ে যায়, এটি প্রতি মাসে হওয়া উচিত। কারণ অর্ডারটা হয়তো কারো 3 মাসের জন্য বুক থাকে, কারো 6 মাসের জন্য বুক থাকে, আবার ইন্টারন্যাশনাল মার্কেটের কারণে অর্ডার কম বেশি, করোনার ব্যাপার জানেন বা রিসেন্টলি যে ঘটনাগুলো জানেন, কম বেশি হতে পারে। সুতরাং সে সময়ে স্ট্র্যাটেজি প্রতি সপ্তাহেই হয়তো হয়, প্রতি সপ্তাহে ওই মিটিং করা না গেলেও অ্যাটলিস্ট ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশনটা সেভাবে থাকতে হবে। বাট ওই মিটিংটা অত্যন্ত জরুরি, কারণ ওই মিটিংয়ে ডিপার্টমেন্টের সবার থাকতে হয়, সেন্ট্রাল টিমও থাকতে হয়, তা না হলে সেন্ট্রাল টিম যে প্ল্যানিং করবে সে প্ল্যানিংটা বাস্তবতার সাথে ম্যাচ করবে না, আর প্ল্যানিং যদি বাস্তবতার সাথে ম্যাচ না করে, দ্যাট প্ল্যানিং ইজ জিরো। হ্যাঁ স্যার, ধন্যবাদ স্যার। আমরা একেবারে শেষে চলে এসেছি। দর্শকদের উদ্দেশ্যে যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন এবং এই লাইভটি পরবর্তীতে দেখবেন, সকলকে ধন্যবাদ জানাই এবং আমাদের সাথে থাকবেন। আপনাদের যদি এই আলোচনার প্রেক্ষিতে আপনাদের আরো প্রশ্ন থাকে, আমাদের কমেন্টস বক্সে আপনারা লিখতে পারেন। আমরা পরবর্তীতে সেই কমেন্টস ধরে বিভিন্ন টপিকের উপরে আমরা আরেকটা লম্বা একটা করে সেশন করতে পারি। তো আজ আমরা যেটা বুঝলাম স্যার, তাহলে এই আই এবং এইচআর এর সমন্বয়ে শুধুমাত্র যে উৎপাদনটাকে আমরা বৃদ্ধি করবো তা না। একটা, তাহলে আপনার আলোচনা থেকে যেটা আমি বুঝতে পেরেছি, যেটা হলো হয়তো আমার দর্শকও সেটা বুঝতে পেরেছেন যে দুই ডিপার্টমেন্টের সমন্বয় থাকলে শুধু উৎপাদন বৃদ্ধি পাবে না, তা সেখানে একটা কর্ম পরিবেশটা খুব সুন্দর ভাবে বজায় থাকবে। তো স্যার আপনাকে ধন্যবাদ স্যার সময় দেওয়ার জন্য। আপনাকে জাকির সাহেব, আপনাকেও অসংখ্য ধন্যবাদ এই ধরনের একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য। পাশাপাশি দর্শক যারা, তাদেরও অসংখ্য ধন্যবাদ মনোযোগ সহকারে এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য। পাশাপাশি আরো খুশি হব যদি আপনাদের তরফ থেকে আরো এই ধরনের কোনো ইন্টারেক্টিভ প্রশ্ন আসে বা আইডিয়াও আসে, যেগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করতে পারি। প্রয়োজনে আমাদের রিসোর্স পার্সনও আমরা ইয়ে করতে পারি, আপনাদের টিম মেম্বারও আমরা বের করতে পারি। সোজা কথায় দেশের উন্নয়নের স্বার্থে ছোট ছোট প্রতিষ্ঠান যখন উন্নয়ন করবে, আমরা সবাই যখন করব, তবেই আমরা সামনের দিকে অগ্রসর হব। আর এক্ষেত্রে সবার গ্রোথ মাইন্ডসেটটা অত্যন্ত জরুরি, ফিক্সড মাইন্ডসেট না, এটা ওপেন মাইন্ডসেট থাকতে হবে। ধন্যবাদ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ।